আমরা নিজেরাই ঢুকাই দিয়েছি। মানে খাল কাটে কুমির ঢুকানোর মতো, খাল কাটে কুমির আনার মতো। আজকে কিছু লোক বিহার করতে যাচ্ছে বামন নিয়ে, যাচ্ছে না কুড়ি লোক। তো বলছি এই যে যারা বয়স্ক লোক বসে আছে, এটা তারিন্দ্রতা বসে, তারিন্দ্রতা বামন নিয়ে বিবাহ করেছিল নাকি? তাহলে তারিন্দ্রতায় বামন নিয়ে বিবাহ করা নাই। কি বাবু আপনি বামন নিয়ে বিবাহ করতে গেছিলেন? জাননি। তাহলে বামন নাই নিয়ে বিবাহ করতে গেলে আপনার কি ছাড়াপোনা হয়নি? হয়েছে ছাড়াপোনা? সংসারে অশান্তি হয়েছে নাকি? হয় নাকি? তাহলে বামন নিয়ে নাই বিবাহ করে ছাড়াপোনা হয়েছে, সংসার সুখে হয়েছে। ঠিক। তাহলে বামন নিয়ে কি পাহাড়টা ধসকাচ্ছে কিনা বাবু? ও যায় কি পাহাড়টা ধসকাচ্ছে? খাদ্য আসবে বিবাহ করায়, অবশ্যই অলওয়েজ ওয়েলকাম, কোনো ব্যাপার নাই, আসো, অবশ্যই আমন্ত্রিত, কোনো ব্যাপার নেই। কিন্তু আমরা কি হচ্ছে ডাকে ঢুকাই দিয়েছি। এই যে শ্রাদ্ধ ঘরে বলছে বামন না হলে নাকি স্বর্গে কি হচ্ছে যাতেই পৌঁছিতে পারবে না। ওই যে বামনরা কি কোন এজেন্সি আছে, ট্রাভেল এজেন্সি বটে ওদের নাকি? ওরা পৌঁছাই দেওয়ার দায়িত্ব নিচ্ছে, ওরা কি কোন এজেন্সি বটে? তাহলে আমাদের সব থেকে বড় ছুঁচ কোনটা? মা মাসিদেরকে জিজ্ঞাসা, কোনটা বড় ছুঁচ গো আমাদের? ছানা হওয়াটা বড় ছুঁচ বটে, ঠিক বললি না? ছানা হওয়াটা বড় ছুঁচ বটে। যখন ছানা হয় তো বড় ছুঁচের সময় কে করে? দায় বুড়ি করে, দায় মা সবকিছু। তাই আমাদের বড় ছুঁচ কাটানোর সময় যখন বামন দরকার নয়, যখন লোক মরে গেছে বলে ও সব ফোড়াই গেল, তো তখন বামনকে ডাকিয়ে আমরা ঢুকাতে হইনি। আমাদের গায়ে বড় ভাই যখন মারা গেল, ভোলা ছিল, শ্রাদ্ধ করতে গেলাম, তখন আমাদের বহুগুলা বলছে নাই হবে নাই, বামন যারা হবে না মনে তো শোনায় বুঝি তোরা তোদের করবা। আমাদের ভাইপো শাড়ি গুলো তো আমরা ভুল করতেছিল, বলছি আমাদের বলছি তোরা তোদেরকে দিয়ে গেলে সংসারটা আমরা যেটা ঠিক ওটা আমরা এটাই করবো। তো আমরা বিনা ব্রাহ্মণ করেছিলাম। এবার ভাই জোর করে ব্রাহ্মণ ডাকেছিল, এবারে ভাইপোকে সাহায্য করেছিলাম আমি। এবারে ব্রাহ্মণরা বলছে শ্রাদ্ধর পরে বলছে 3 পাত না 4 পাত দোষ লাগেছে না, যেগুলো অনেকটা বড় দোষ। বলছে কি দোষ? তাহলে কি হবে না? বলছে ওই দোষটা লাগলে ওই ধন্যায় বলছে ভূত বলছে লড়কে আছে, ও যখন একটা ঠ্যাং নামাবে নিচে তখন একটা লোক মরবে। আর ভাইপোকে বলেছে। তো তখন আমি ভাইপো বলছে কাকু বলছি তাহলে ইয়ার কি সমাধান কি আছে? বামন ঠাকুরকে জিজ্ঞাসা কর। তখন ভাইপোকে বলছি ইয়ার সমাধান হচ্ছে তোমাকে কত প্রহর কীর্তন করতে হবে। আমি বলছি ঠিক আছে, তাহলে ক টাকা নিবে? বলছে 11,000 টাকা। 11,000 টাকা নিবে বলছে। তখন বলছি বাপ তোকে 11,000 টাকা খরচা করতে হবে নাই, বামন ঠাকুরকে জিজ্ঞাসা কর কোন ঘরটায় ভূতটা আছে। ওই কিন্তু আমি শুনো দিন কোথায় কার ঠ্যাং নামার লোক মরবে, বুঝলো? ঠ্যাং লাগানো তাহলে আমি প্রথম আগে মরবো, আর যদি আমি মরে যাই তাহলে ওদেরটা ঠিক ওঠে। বলছে না কাকা এগুলা রিস্ক নিস না। বলছে আমি একটু নিতে দেবো রিস্ক, আমি একটু রিস্ক নিতে দে। তো বেচারিকে আমি বলছি তাহলে কোন ঘরটায় বামন ঠাকুর ভূতটা আছে? বলছে বাবু এগুলা কিন্তু ছেলে খেলা হয়ে যাবে। বলছে না, বলছে বলুন না ভূতটা ভূতের সঙ্গে হবে যা হবে। তো আমি গিয়েছিলাম না, ভূত নাই, ঠেঙ্গো নামায় নেই আর ভূত উপায় নেই। তো তাহলে এইগুলা কি হচ্ছে কিছু মঙ্গলবার জিনিস আমাদের মধ্যে ঢোকাই দিয়েছে। এবারে বলছে ঠাকুরের চক্ষুদান করবে, আছে গল্প। সরস্বতী পূজার সময় কাগজ দিয়ে মেঘায় রাখে, পূজা করুক, যে যার জুত লাগাবো করুক, যার জুত লাগাবো মানা করছে না। তোর বাবু ওইটাই খুশি, তুই ওইটাই খুশি হ। বলছে একটা মূর্তি বলছে চোখ দান করে দিবে বামন ঠাকুরের নাকি। ভালো জিনিস, চুয়ার তাহলে ক্ষমতা আছে। তো বলছি তাহলে ও যদি চক্ষুদান করে দিল, তো বলছি তাহলে ওর বাপের যখন চোখ ছানি পড়েছে তখন ওর হলদিয়া চৈতন্য পুঁথি করতে নিয়ে গেছিল, তাহলে ঘরে তো চক্ষুদান করতে পারছে। আর বাপের যখন চোখটা খারাপ হয়েছিল হলদিয়া চৈতন্য পুঁথি করতে নিয়ে গেছিল, ও তো ঘরে চক্ষুদান করতে পারছে। ওর এত ক্ষমতা আছে। তাহলে কিছু জিনিস পেঁদা আছে কি নাই? কিছু জিনিস পেঁদা ওঠে। এইবারে শ্রাদ্ধের পরে দধি ঘরটাই দোনায় মায়া ছাড়া কি হচ্ছে 10 দিন কি হচ্ছে মাথায় চিরুনি দেয় নাই, সিঁদুর পরে নাই, তেলও দেয় নাই। এরপরে কি হচ্ছে বামন ঠাকুর কি হচ্ছে একটা সিঁদুর নিয়ে যায়, বামন ঠাকুরের ছুঁয়ে দেয়, আর সেই সিঁদুরটা আসে বাকি মা মাসিরা সব পরে। তো আমাদের সাঙ্গা প্রথা প্রচলিত ছিল, সাঙ্গা হওয়া, সাঙ্গা জানো? তো সাঙ্গার সময় কি করে পিটি ছানাটাকে বেটা ছানাটাকে ডাইরেক্ট সিঁদুর ঘুষে দেয়? ঘুষে নাই, সিঁদুরটা ছুঁয়ে দেয়, আর ওই ছোঁয়া সিঁদুরটাই মায়া ছানাটাই পরে নেয়, তখন ওর বহু হয়ে যায়, ওই লোকটা বহু হয়ে যায়। তাহলে শ্রাদ্ধের পরে বামন ঠাকুরের যে ডুবিটাই ছুঁয়ে নিল আর ঘর গোষ্ঠী পাড়া গোটা পাড়ার মায়া ছানায় নিয়ে এলো এখানে, তাহলে বামনা সব লোক বহু হলে কি নাই? বামনা সব বহু হলে হিসাব মতো। তাহলে আরো এরকম ভোজার ইচ্ছা আছে নাকি? আরো ভোজার ইচ্ছা আছে? তাহলে এইটা করতে যায় পেন্দরা জিনিস করো না।
তেন্দলা জিনিস কিছু করলো না, এগুলা আমাদের বড় ক্ষতি করছে। ঠিক আছে, তো এইগুলা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। তো লম্বা হয়ে গেছে বক্তব্য। আন্দোলন তো শুধু একরকম নাই, যদি আমরা ইতিহাস পড়ি বা জানি বা আমরা দেখি, তাহলে আন্দোলন তিন রকমের হয়। একটা স্পেসিফিক এজেন্ডা নিয়ে আন্দোলন, নির্দিষ্ট কোনো দাবি নিয়ে আন্দোলন হয়। একটা হচ্ছে সমাজ গঠনমূলক আন্দোলন হয়, একটা হচ্ছে সমাজ সংস্কারমূলক আন্দোলন হয়। কি বললাম? তিন রকমের আন্দোলন হয়। একটা হচ্ছে নির্দিষ্ট কোনো দাবি নিয়ে আন্দোলন, স্পেসিফিক এজেন্ডা, স্পেসিফিক ইস্যু থাকবে এবং সেটা সব টাইম বাউন্ড থাকবে, আমাকে শেষ করতে হবে। আর একটা হচ্ছে সমাজ গঠনমূলক, আর একটা সংস্কারমূলক। তাহলে সংস্কারমূলকের মধ্যে কি করলো? যে ব্রাহ্মণ্যবাদের কবল থেকে সমাজকে বাঁচাতে হবে। আর একটা কি? যে আমাদের পণ প্রথা, আমরা পণ দিয়ে বিবাহ দিব না বেটি ছাড়াকে। আমার বাবার তিনটা বেটি ছিল, কাউকে পণ দিই নাই, আর আমিও মাস্টারি করে বিবাহ করেছি, আমিও পণ লি নাই। যে বেটা ছাড়া বড়টা বড় দেখতে আছে বলে পণ লিব, মোটরসাইকেল লিব, ওকে বলবেন বিটি ছানা করে বলছি বাচ্চা তোরা বিবাহ করিস না, বলবি তুই মোটরসাইকেলকে বিবাহ করবি, যা মোটরসাইকেলের সঙ্গে ঘুমাবি, যা তোকে আমার বিবাহ করার নাই, তোকে আমার বিবাহ করার নাই। পণ দিয়ে কিসের বিবাহ? আমি কি দেখতে খারাপ? টাকাটাই বড় হয়ে গেল একটা মানুষের থেকে। এইটা একটা মহিলাকে, একটা মেয়েকে অসম্মান করা হয়, মোটে পণ দিবেন না, আর বেটা ছাড়া বলছে পণ লিবে নাই। বাপের কি নাই? পণ লিবি, লোকের টাকায় ভোটায়নি, লাজ লাগে নাই? তো তাহলে পণ প্রথা রোধ করতে হবে, এইগুলা সংস্কারের মধ্যে পড়ে। আর কি বলছি? নেশা মুক্তি, আর এই হরলিক্স খাওয়াটা একটু কমাতে হবে। হরলিক্স মানে বুঝতে পারছেন তো? এই যে কিছুক্ষণ আগে বেশি খাই নিয়েছিল, ঢুকে গেছিল, আমি লোকটাকে খারাপ বলছি নাই। হরলিক্স খাওয়াটা বন্ধ করতে হবে, মানে কম করতে হবে, একদিনে হবে নাই, আরো শক্ত হয়ে গেছে। ঠিক আছে, মানে এই এরাকে বললে এরা শুনবে নাই। এরাকে যদি বলি হাত তোলা কালকাল্লা খাবো না, এরা শুনবে না, এরা খাবে। মানে কি হচ্ছে? একটা, তাহলে যারা যারা বলবে তারা আগে ছাড়তে হবে। মানে একটা ছানাকে একটা সাধুর কাজ নিয়ে গেছে একটা মায়ে, একটা ছোট ছানাকে, ছানাটাই দমে গুড় খাইতে করে, দমে গুড় খায়। তখন বলছে সাধু বাবা আমার ছানাটাকে দমে গুড় খায়, তাহলে বলছে একে গুড় খাওয়া কমাবার ওষুধ টষুধ দাও, কিংবা মন্ত্র তন্ত্র দাও। তখন সাধু বাবা বলছে মা তুমি দুদিন পরে আসো ছানাটাকে নিয়ে। ঠিক আছে, দুদিন পরে আরো গেছে। তখন বলছে সাধু বাবা তারা বলুন ছানাটা যে গুড় খাওয়া কমাছেই নাই। বলছে না, আর 3 দিন পরে আসো মা। আবার 3 দিন পরে গেছে, বলছে মা আজকে ওষুধ দিতে পারবো না, একটু মন্ত্র দিতে পারবো না, আর 3 দিন পরে আসো। তো আবার 3 দিন পরে যথারীতি সেই ছোট ছানাটাকে নিয়ে ওর মায়ে হাজির হয়েছে। বলছে সাধু কমালি গুড় খাওয়াটা, আমি নিজেও কমালি, তারপরে আমি ওকে বললি কমাতে বললি। তো যারা হরলিক্স খাচ্ছ ওদের মাথা পাঠার ব্যাপার নাই, তো এটা কিন্তু কমাতে হবে, কারণ এটা বড় ক্ষতি করে বাবু, এটা প্রেমা কথা না, সত্যি কথা। তাহলে আমাদের সমাজ গঠন, সমাজ সংস্কারের বিষয়গুলো আছে, এইগুলো নিরন্তর। আজকে হঠাৎ করে তো উঠে যাবে নাই। আজকে যদি বলি যে আমি ঠাকুর পূজা করবো না, আজকে যদি বলি কেউ মদ খাবে না মাতাল, কিন্তু আমার কি হচ্ছে বলাটা ঠিক হবে না। কিন্তু আমাকে কি হচ্ছে, এইটা একটা প্রক্রিয়া, একটা কন্টিনিউয়াস কি হচ্ছে প্রসেসের মধ্য দিয়ে চলবে। একদিন না একদিন কিন্তু বন্ধ হবে, একদিন না একদিন ব্রাহ্মণ্যবাদের কবল থেকে মুক্ত হবো আমরা, এগুলো আমার দৃঢ় বিশ্বাস। এবং সেটা শুধু আমি একক প্রচেষ্টা নয়, সেটা প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে, এবং এর বাইরেই কিন্তু সমাজ গড়ে উঠবে একদিন। শুধু এসটি হলে এসটি সার্টিফিকেটটা গলায় ঝুলাই নাকি ভুলবেন, উদ্ধার হয়ে যাবে, উৎসব হবে হবে নাই, তারা সমাজ গঠন করতে হবে। আর বলতেছিল আমাদের বিপ্লব ভাই, বিপ্লব মাস্টার আছেন, চলে গেছে জানি নাই, তো বলতেছিল যে ছানাকে পড়াতে হবে। বিনোদ বিহারী মাহাতো ঝাড়খণ্ডের প্রাণ পুরুষ কি বলেছিলেন? অঢ় আর লহ, লড়াই করতে গেলে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবে লড়াইটা হবে। তাহলে আজকে কি হচ্ছে, প্রত্যেকটা ছানাকে কিন্তু স্কুলে পাঠাতে হবে, এবং যে যেখানে কাজ করুন না কেন ঘরে ঘুরে আসে যে গরুটাকে খাওয়াইছে কি নাই, যেটা কুকুরা ছানাটাকে বানিয়েছে কিনা, বিপ্লব ভাই বললো তার থেকে বড় করে ছানাটা পড়েছে কি নাই। আমাদের গরিব ঘর বটলো, বাপ ঘুরত, রাত 12টা 1টায় ঘুরত, কিন্তু ঘুরে আসে প্রথম প্রশ্নটা মায়ের কাছে রাখতো যে হ্যাঁ বুড়ির মাই বাবু পড়তে বসেছিল, বাবু পড়তে বসেছিল, এইটা ছিল বাবার প্রশ্ন। এবং সেই প্রশ্নটা পড়েছিল বলে কিন্তু আজকে আমি শিক্ষিত হয়েছি, আজকে পড়া করেছি। মানিকপাড়া হাই স্কুলে ফার্স্ট হয়েছিলাম, মেদিনীপুর কলেজে ইংলিশে অনার্স করেছি, এমএ করেছি বিদ্যানগর বিশ্ববিদ্যালয়ে, বিএড করেছি, ডিএলটি করেছি, এবং যোগ্যতা চাকরিটা পাইছি। কাউকে তেল ভরা চাকরিটা রাইস ভাতা পাই নাই।
আপনারা জানেন কিছুদিন আগে সার্বজনিক যে ঘটনা ঘটে, যে কোন ভয়ে আক্রমণ, সেখানে জানেন আমাদের কিন্তু নির্দোষে, আমরা কিন্তু বিনা অপরাধে আমাদেরকে ঢুকাইছিল, জেলবন্দি করেছিল 42টা দিন জেলে। আমি ছিলাম ওখানে, আমার চাকরিটা চলে। খবর রাখেন, পেপারে দেখেছেন, টিভি দেখেছেন, আজকে শুনলেন মনের কথা, কষ্টের কথা, বড় ত্যাগ তিতিক্ষার কথা। হয়তো সব দিন সকালে মনে হয়, যারা শুনছেন শুনে রাখুন, একটা ছাড়া আপনাদের জন্য লড়াই করছে এবং আমি এই লড়াইটা চালাই যাবো। যখন দাম ধপাস করে লোহার কপাট বন্ধ হয়ে যেত 6টার সময়, সকাল 6টায় ঘরে খুলতো। আর জেলের ভাত শুধু হলুদ থাকতো, তরকারি না ভাত। আর যে রুটিগুলা দিত, রুটিগুলা তো ছিড়াইতো না দাঁতে, সেই আড়ি পাতে কাটতে হয়তো, ধরে টানতে হতো, একটা তবে ছিড়তো রুটি, খাবি না ছোড়াবি। তো ব্যাপারটা হচ্ছে বেজায় কষ্টে। আমার দুটো ছানা, ছোট ছোট ছানা আছে ঘরে, একটা বউ আছে, ঠিক আছে। তো সেই ছানাগুলোকে ছাড়ে, সেই ছানাগুলোকে ছাড়ে জেলটা কাটতে হয়েছিল। যখন আমি জেলে ছিলাম, আমাদের সঙ্গে আমরা জোনা 15 ছিলাম, তখন আমার সঙ্গে ঝাড়গ্রামের একটা ছানা ছিল, ঝুমরু বলে, গান গাইতো। বলছে, বড় কপাল গুনে গো জনম কুর্মি ঘরে, বড় ভাগ্য গুনে গো জনম কুর্মি ঘরে। তাহলে আজকে সত্যি আমরা জেল খাটে গর্বিত, জেল খাটে আমরা গর্বিত যে বড় কপাল গুনে গো জনম কুর্মি ঘরে। তাহলে আজকে কুর্মীদের জন্য, কুর্মী সমাজের জন্য আজকে জেলে ঢুকেছিলাম আমরা ভয় পাই নাই। আমরা সেই জেল খাটার জন্য গর্ব অনুভব করি এবং সেই জেলের অন্ধকার কুটুরিতে সেদিন যদি ভাবতাম, তো আপনাদের কথা ভাবতাম এবং ঝাড়গ্রামের জেলা সাহেবকে বলে আসছিলাম যে ঝাড়গ্রামের জেলটা একটু বড় করুন হুজুর, কারণ কুর্মী আন্দোলন চলছে এবং চলবে, হাজার হাজার কুর্মী জেলে ঢুকবে, তবু কুর্মী আন্দোলন থামবে নাই। অধিকার আমরা নিয়েই ছাড়বো, অধিকার আমরা নিয়েই ছাড়বো, অধিকার আমরা নিয়েই ছাড়বো। যেদিন ক্ষমা তুলতে রেল টেকা হয়, যেদিন গড় টেকা হয়, সেদিন পশ্চিম মেদিনীপুরের প্রশাসন বলেছিল যে যারা আমাদের মা মাসিরা সেদিন রাস্তায় ছিল, খোলা আকাশের নিচে, অভুক্ত অবনায়, ভালো করে খেতে পায় নাই, শুধু সাদা ভাতটা খাইছিল। আশিস ভাইরা আমাদের আছে, সেখানে বলেছিল যে বুলডোজারে মরাই দেবে কুর্মী সমাজের লোককে। প্রশাসন বলেছিল কোড়াই কুন্ডা পিঠা উঠেছে। সেদিন রাজেশ মাহাতো বলেছিল কত বুলডোজার আছে নিয়ে আসুন, তোর থেকে চালান, কত বুলান, আর কুর্মীরা 1 ইঞ্চি জায়গা ছাড়বে নাই। পারেন তো অধিকার দেন, নাহলে গুলি চালান, নাহলে অধিকার দেন। কথা এটাই। আমার মা অসুস্থ ছিলেন, মায়ের সাইন চলছে ঘরে, মাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ মাই কেমন লাগছে বলতো, তবে কেমন শুনে যাবো। তখন মায়ে বলেছিল, মায় মারা গেলেন 1 মাস পরে। মায়ে বলেছিল, যারে আমি মরে যাই, যেন সমাজ মরে নাই। যা ক্ষমা শুনতো তোর হাজার হাজার মা মাসি আছে, যে ওদের জন্য লড়াইটা করবি যা, আমি মরবো অন্তত শান্তি পাবো। এবং সেই মায়ের কাছে কথা দিয়েছি, মায় আমি কুর্মী সমাজকে মাথা উঁচায় বাজে থাকার মতো জায়গাটা বনাই দিব, মরবো তার আগে মরবো নাই। এবং এই আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবো, এই সংকল্প নিয়ে আমি আজকে কখনো দিল্লি, কখনো কলকাতায়, কখনো জমাশুলি, কখনো নারায়ণগঞ্জ, কখনো পুরুলিয়ায়, কখনো উড়িষ্যা কেউঝর, কখনো বাংলাদেশ, কখনো উত্তরবঙ্গে ঘুরে বেড়াচ্ছি। আর ভাই ঠুকছি না, খাওয়া না দেওয়া, চাকরি গেছিল জানেন আপনারা। আবার হাইকোর্টে কেস করেছিল, পশ্চিমবঙ্গ সরকার বাধ্য হয়ে চাকরিটা ফেরত দিন যাবে, বাধ্য হয়ে চাকরিটা আটকাতে পারে নাই, কারণ ঘুষ দিয়ে চাকরিটা পাই নাই। প্রশাসন বলেছিল চুপচাপ থাকুন, চাকরি ফেরত পেতে হলে। আমি বলছি কার বাপের চাকরিটা পাই নাই, কোথায় পাইছে, ছাড়া বলি খাটে পাইছি। এবং কুর্মী সমাজকে বড় হিংসার পথে চলার আদেশ উপদেশ রাজেশ মাহাতো দেয় নাই। কুর্মীরা শান্তিপ্রিয় জাতি, তাদের 75 বছরের যে বঞ্চনা, সেই বঞ্চনাতে তারা লড়াইতে সামিল হচ্ছে। এবং ভারতের সংবিধান এই অনুমতি দেয়, অনুমোদন দেয়, পারমিট করে যে তোমার সমাজ যদি বঞ্চিত হয়, তোমার সমাজ যদি শোষিত হয়, তোমার সমাজের যদি অধিকারের বক্তব্য থাকে, তুমি তোমার সমাজকে সংগঠিত করতে পারো, তুমি তোমার সমাজকে নিয়ে লড়াই আন্দোলন করতে পারো, সেটা গণতান্ত্রিক উপায়ে এবং শান্তিপূর্ণ উপায়ে সংবিধান তোমাকে অনুমতি দিয়েছে। সংবিধান এটা অনুমোদন করে, কারণ স্বাধীন রাষ্ট্রের আমরাও না, এই সাথে আমার দুঃখ, আমার বঞ্চনা, আমার কষ্ট, আমার ব্যথা, আমি রাষ্ট্রের কাছে বলবো না, কার কাছে বলবো? আমি রাস্তার কাছে কার কাছে বলবো? আমি উপগ্রহ থেকে পড়েছি না, হলে সাগর মতো ডব করে কুড়ি রাস্তা পড়েছে, নাগরিক তার যদি অধিকার নাই ফিরাই দেন। এটা রাষ্ট্রের দায়িত্ব এবং কেন্দ্র উভয়ের দায়িত্ব। 75 বছরের তার হক ঘুরাই দিতে হবে, ঘুরাই দিতে হবে, ঘুরাই দিতে হবে। শেষ কথা এটাই। তো বন্ধুগণ, আজকে কুর্মীরা কত বড় জাতি, কতজন লোক আছে, কত লোক আছে আমরা নিজেরাই জানি নাই। কারণ হাতি যেমন
নিজের শরীরটা দেখতে পাই, ডেলি ডেলি ভাষণ দিচ্ছি তো আর কি বলবো, তো কোন আছি। তো আজকে আমরা জানি না কত বড় জাতি বটি, এবং এত বড় জাতিটাকে কি হচ্ছে আমাদেরকে কেমন করে অবহেলা বঞ্চনা করে রাখেছে এতদিন ধরে। আজকে রাজনৈতিক দলগুলা আমরা ক্ষমা চুলিয়ে ঘোষণা করেছিলাম যে আমার দেয়াল আমার থাক, করেছিলাম তো ঘোষণা, আমার দেয়াল আমার থাক। কারণ ভোটের সময় আপনার দেয়ালটা আছে, পার্টির লোকগুলো এমন করে লিখে দেবে, বিভিন্ন রকম নানা রকম শ্লোক টোক দিয়ে লিখে ছবি টবি দিয়ে ভরাই দেবে। আমাদের মা মাসিরা বাঁধনার সময় ছচ দিয়ে নকশা করে সুন্দর করে দেয়ালটা করে না, কি গো? তো ছচটাকে পার্টির লোক দিতে আসে, ছচটা পার্টির লোক দিতে আসে, তাহলে ছচটা আমাদের মামাসিরা কষ্ট করে দেয় বাঁধনার সময়, আর ভোটের সময় আসে বাবুরা ইকিড়ি বিকিড়ি জামার খুশি লিখিয়ে নিয়ে চলে গেল, তোর বাপের দেবে হারামদার, তোর বাপের দেব। তাহলে আমাদের বক্তব্য আমার দেওয়ার আমার থাক, কোনটা আমরা অন্যায় করেছে তোমার হাত লাগছে? আমার দেওয়া আমার আমার থাকবে। ভোটে দেয়াল লিখন করতে গেলে পারমিশন নিতে হবে ঘরের মালিকের কাছ থেকে। কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল বছর বছর সেই বাঁচা বড় বাঁচা বড়দের মতন বাহিনী চলেছে, অমুক ক্লাব জিন্দাবাদ, অমুক বাদ, তুসুক বাদ, আর কুর্মীরা গোটাটাই বাদ, সব জায়গায় কুর্মী বাদ করে রাখেছে, কুর্মী রাখে ভুলাই। তো বলছে লেলা লোকের বহুকে, কি গো, লেলা লোকের বহুকে গোটা পাড়ার লোকে বৌদি বলে, মানে কাকি হলো বলে আর মসি হলো, লেলা লোকের বহুকে কিছু বলে, কিছু বলে গোটা পাড়ার লোক কি বৌদি, ওর কাকি হলো বৌদি। তো লেলা কা ভৌজি মোহন নাকি, লেলা কা দিদি মোহন নাকি ভৌজি, লেলা লোকের বহুকে সকলে কি ডাকে, বৌদি ডাকে, তো কাকু কিছু বলে নাই। তো কুর্মীরা হচ্ছে সাইকেল লেলা, কুর্মীরা কি লেলা? আপনাদের কোনো বক্তব্য নেই? তাহলে কুর্মীরা লেলা মানে রাজনীতি দলগুলো জানে যে কুর্মীরা লেলা ওঠে, এর আগে দমে চট করে ভুলাই নিয়ে যাবে। ভোটের আগে কি হচ্ছে, চুল্লুটুকু দিয়ে নিবে, টুকু মাংস দিয়ে দিবে, ঠেট ভাজা, এ বাবা রে দমে বেরিয়ে যেতে লাগলো, হ্যাঁ তখন কাঁধে নিয়ে নাচু করবে। আমি একদিন এক লোককে বলছি, ওরে এই ছাগল পাঠাকে দমে ডাল পালা খাওয়ায় সিঁদুর টিঁদুর দিয়ে মোটর সাইকেলে কখন চাপাই নি বল দেখি, কখন চাপাই কেন বলছি গুপ্ত নিয়ে যখন নিয়ে যাই বলি দিতে, তোর আগে পার্টির লোকগুলো যতনায় কখন বল দেখি, তোরা কখন যতনায় পার্টির লোকগুলো ভোট আর দমায় যতনা হয় চিন্তা তোরটা হয়ে যাও, তোরটা করে দিব। তো তাহলে আজকে কুর্মীরা কি লেলাই থাকবে, এইটা বুঝতে হবে। তো এইগুলা হচ্ছে আমাদের রাজনৈতিক দলের এই প্রতারণা, আপনাকে প্রলোভন গুলাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। আমরা গোটা ছোটনাগপুর জুড়ে যে আন্দোলনটা শুরু করেছি এবং যেটা চলছে, সেই আন্দোলনে প্রত্যেককে কিন্তু সামিল হতে হবে। এবং আমরা যেটা বলি, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমাদের বার্তা এটাই, প্রত্যেকটা এলাকার মানুষ তো রাজনীতি করে, রাজনীতি করার লোক তো বাইরের আসা নাই, চান্দাল আসা নাই। তাহলে আমি যারা ভাষণ দিচ্ছি, এখানেও বহু রাজনীতি করার লোক আছে এবং কুর্মীও অনেক লোক আছে যারা রাজনীতি করেন। তো বলছি ভাই রাজনীতিটা কর, অসুবিধা কিছু নাই, যে যার সঙ্গে মাটি কাটায় খাও, আমার বাপের কিছু যায় আসা নাই। কিন্তু প্রশ্ন একটাই, আমরা মরদ ঢুঁড়া শুরু করেছিলাম, মরদ খুঁজা আমরা শুরু করেছিলাম। প্রশ্নটা কি, কারণ আমি ভাষণ যখন দিচ্ছি তখন রাজনৈতিক দলের নেতারা শুনছে বাবু আমার বাসটা দিচ্ছে নাকি, এই পার্টির লোক ভাবছে পাচ্ছে আমার বাসটা দিচ্ছে নাকি, ও পার্টির লোক ভাবছে আমার বাসটা দিচ্ছে নাকি। তো তাহলে আজকে আমাদের বক্তব্য কি হচ্ছে, যে যারা আমাদের সমাজে যারা রাজনীতিটা করছেন তাদের কাছে প্রশ্ন একটাই, যে আপনি যে দলটা করছেন সেই দলের আপনার সাফা চামড়ার নেতাগুলোকে, বড় বড় নেতাগুলোকে আপনি জিজ্ঞাসা করবেন, প্রশ্নটা করবেন বন্ধু, যে আজকে কর্মীদের ৭৫ বছরের যে বঞ্চনা, তার যে জাতিসত্তার পরিচয়, সেই দাবিটা এতদিনও কেন হয় নাই, এইটা নিয়ে তোর দলটা কি করেছে, এটা বল দেখি ভাই, জিজ্ঞাসা কর তোর নেতাটাকে, দম আছে কি? আজকে যারা তৃণমূল কংগ্রেসটা করেন, পার্টির নাম ধরে বলছি, যারা তৃণমূল কংগ্রেসটা করেন বন্ধু করুন, আমার আপত্তি কিছু নাই, এটা আপনার স্বাধীনতা রয়েছে। কিন্তু যদি আপনি কর্মী সমাজ মানুষ হয়ে থাকেন, কর্মী সমাজের মা মাসি, যদি আপনাকে সমাজের মা মাসি জেঠি কাকিরা আপনাকে বড় করে থাকে, কোলে কাকে নিয়ে
যদি এই সমাজের আকাশে বাতাসে আপনি শ্বাস প্রশ্বাস নিয়ে থাকেন, এই সমাজে যদি আপনি খাওয়া পড়া করে বড় হয়ে থাকেন, এই সমাজে যদি আপনি শিক্ষা করে থাকেন, তাহলে সমাজের প্রতি ন্যূনতম কর্তব্যের খাতিরে আপনাকে বলে গেলাম, আপনি আপনার কলকাতা দিল্লির নেতাকে জিজ্ঞাসা করবেন যে কর্মীদের 2017 সাল আজ 2024 সাল হয়ে গেল, কেন সিআরআই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কমেন্টস অ্যাপ্লিকেশন যেটার জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার রাজ্য সরকার চিঠি করছে, সেই কমেন্টস এবং জাস্টিফিকেশনটা কেন রাজ্য সরকার পাঠাচ্ছে নাই? আপনি জিজ্ঞাসা করবেন, অনুরোধ রেখে গেলাম। আপনি জিজ্ঞাসা করবেন পারে যদি কর্মীর রক্ত আপনার শরীরে বহে। আমরা যারা নেতা আছি, যারা তৃণমূল যারা পার্টিটা করছেন, তাদের কি হচ্ছে আমি বারবার বলে দেখেছি, বলছে আমরা বললে কি হবে, ওরা বলে আমি তোরা বললে তবে। ওরা কি বলে না, ওরা কি যে আমার একটা কন্ট্রাক্টারই হোক, আমার ভাইপোর গ্রুপ ডি চাকরি হোক, আমার মুখশ্রী তুসুকশ্রী হোক, তাহলে ওদের মাগন বলতে গেলে এইটাই, ওদের পাওয়া বলতে গেলে এইটাই। তো আমি বলেছিলাম বন্ধু, তুমি যত বড় নেতা হয়ে থাকো, তুমি যাই করো না কেন, তোমার দল তুমি ওই রাজনীতি করে কখনো কুর্মী সমাজকে তার অধিকার দিতে পারবে না। সুতরাং ওইরকম রাজনীতিকে আমি ধিক্কার জানাই। যদি পায়ের যদি কুর্মী সমাজের মানুষ হয়ে থাকেন, তারা সমাজ আন্দোলনে যোগদান করুন। আসুন কানে কানে মিলাই লড়াইটা করি। জীবন যায় কি থাকে অন্তত সমাজ একদিন মনে রাখবে যে আপনার আমার লড়াই কিন্তু কুর্মী সমাজ তার হক অধিকারটা ফিরে পাইছে। খারাপ প্রস্তাব বলেছি আমি, খারাপ প্রস্তাব বলেছি। যারা বিজেপিটা করেন, ভারতীয় জনতা পার্টি, তাদের কাছে আমার প্রশ্ন রইল, বন্ধু আজকে জানেন কিছুদিন আগে 5টা স্টেটের রাজ্যের বিভিন্ন কমিটি এসটি তালিকা অন্তর্ভুক্ত হইল। আপনারা জিজ্ঞাসা করবেন, কলকাতা যখন দিল্লির নেতৃত্বরা আসেন, জিজ্ঞাসা করবেন যে 1950 সালের যে স্বরাজ ছিল, সালের যে এসটি সেই অর্ডারটা কমসে কম 12 থেকে 14 বার হয়েছে, সংশোধন হয়েছে। কমসে কম 12 থেকে 14 বার সংশোধন হয়েছে, কারণে অকারণে বিভিন্ন ভাবে। এবং এসটি সংশোধনের জন্য লোকাল কমিটি হয়েছিল। এই কমিটি প্রস্তাব দিয়েছিল যে কি হচ্ছে, দেয়ার ইজ মেনি অ্যানোমালিস, কিছু অসঙ্গতি রয়েছে লিস্টে এসটি তালিকায়, ইট নিডস টু বি কারেক্টেড, দরকার আছে। তারপরে কি হচ্ছে, চন্দ্রা কমিশন হয়েছিল, ঋষিকেশ পান্ডা কমিশন হয়েছে। প্রত্যেকটা কমিশন কি হচ্ছে কেন্দ্র সরকারের আন্ডারে হয়েছিল এবং প্রত্যেকটা কমিশন সেখানে বিভিন্ন প্রস্তাব দিয়েছিল। আজকে প্রশ্ন তুলবেন যারা ভারতীয় জনতা পার্টিতে করেন, যারা কেন্দ্র সরকারের সঙ্গে রয়েছেন, প্রশ্ন তুলবেন আপনার নেতাকে যে যদি এতবার সংশোধন হয়, এতবার যদি তার কি হচ্ছে বিভিন্ন ভাবে মডিফিকেশন হয়, কুর্মী জাতির জন্য 75 বছর ধরে যে একটা লড়াই করছে, তার জন্য আপনারা ভাববেন নাই, কেন অ্যামেন্ডমেন্ট করবেন নাই? আজকে কুর্মী জাতিকে তার হক অধিকার ফিরিয়ে দিতে হবে, আপনাকে এটা কি হচ্ছে কেন্দ্র সরকারের দায়িত্ব। জিজ্ঞাসা করবেন বন্ধু, জানেন জিজ্ঞাসা করবেন কি করবেন নাই। মুশকিলটা হচ্ছে কি, আজকে যখন আমরা কি হচ্ছে হকের কথা বলছি, আমরা কোন পার্টির বিরোধিতা করছি, আমরা কোন পক্ষে কথা বলছি নাই, কারো বিপক্ষে কথা বলছি না। স্কিলটা হচ্ছে কি, যখনই আমার কথাটা কোন পার্টির তরফে নাই যাচ্ছে, ওয়ার আগ লাগছে। মানে কি হচ্ছে, একটা লোক এক গল্প বলে এখানে বললে অসুবিধা হচ্ছে, শুনতে খারাপ লাগবে। মানে আমাদের অবস্থাটা কি হয়েছে, মানে একটা লোকের পার্টির ব্যাপারটা বুঝেন যে একটা লোকের দুটা বউ, একটা লোকের দুটা বউ, এখন হুজুকে করে নিজে তো করবে কি, তো এখন দুটা বউ। তো আগেকার দিনে সে গুরুপায়া সেই দিত নাই, ধন নাই টাঙে, গুরুপায়া বাঁধছো কি নেই, এদের লোক বাঁধে কি নেই, রোহিণীর দিকে বেশি ছিল গুরুপায়া। তো ধন নাই বাঁধা আছে গুরুপায়া, রাইতে শুয়েছে, বাম ধারে একটা বহু আর ডান ধারে আরেকটা বহু, বাম ধারে একটা বহু ডান ধারে একটা বহু। এখন গুরুপায়া আছে উপরে, এখন কোন কারণে গুরুপায়াটা গেছে ফাটি, তখন টুসুক গুড় পড়েছে, কার উপর নামটাই পড়েছে, সেই লোকটা মাঝে আছে, দুপাশে দুটা বহু নিয়ে, তা টুসুক গুড় পড়েছে নাই, তখন লোকটা তখন ওকে তো ঠিকঠাক ঘুমাতো, গুড় পড়ছে কি করবো, তখন এই দিকে করট হয়েছে বাম দিকে টুকু করছে, তখন ডাইনা ধারে বহুটা ঠিক নাইছে, বলছে তুই ওদিকে কোথায় যাচ্ছিস, ওদিকে করছি, ওকে তুই বেশি ভালো হতে বলছে।
তো তখন বেচারি আরো সোজা হয়েছে, তাহলে সোজা হতে আরো ঘুরে ঘুরছে। তখন এই ডাইনা ধারে করট হয়েছে, তো বাম ধারে হেঁচকাইছে, বলছে তুই ওই দিয়ে কোথায় করট হচ্ছি, আমাদের আমার দিয়ে। তো বেচারি এই ধারে ওধারে টানা করতে করতে মাঝখানে উঠনা শুয়ে আছে। তো সারা রাত গুড় পড়ে খেয়ে মুহে চোখে হয়ে লোকটা আধমরা হয়ে আর আছে। মানে ও কে বুঝলো ভাই যে এই বাজারটাকে এই করোটার উপর হচ্ছে। এগুলো সেরকম পার্টির নেতাগুলা কেউ বুঝছে না যে আমাকে গাল দিচ্ছে না রে, কর্মীরা বাজারটাকে দেখে কথাগুলো বলছে। কর্মীরা তাদের নিজের তাগিদা বলছে রে, আজকে তোকে বেশি ভালোবাসি, তৃণমূলকে ভালোবাসি, বিজেপিকে ভালোবাসি, কংগ্রেসকে ভালোবাসি, সিপিএম কে ভালোবাসি, ওইরকম ব্যাপার নয় রে। আমি আমার জীবনের জ্বালায় বলছি, আমার কি হচ্ছে যা বাঁচার তাগিদে বলছি রে। কাউকে গাল দিতে রাজমত ওইখানকে আসলে ধারণ থাকে, কোন পার্টির নেতাকে গাল দিতে আসি নাই। আমার যারা বলছি, আমার দুঃখায় বলছি, দুঃখাতে বলে বলছি, আমার দুঃখাতে বলে বলছি। তাহলে আজকে বুঝতে হবে। তো বন্ধু আজকে কি হচ্ছে, যারা আমার সমাজের যারা আছে, যারা দলটা করেন, আমি বলবো ভাই 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 শত্রুতা করবে না, কারণ আমাকে মিলেমিশে লড়াইটা চালিয়ে যেতে হবে। আপনি একদিন না একদিন হলো বুঝবেন আপনার সমাজের এই ব্যথা এবং বেদনা, এবং সেদিন কিন্তু আক্ষেপ করবেন যে আমি যেটা রাইস মাহাতো যেটা বলেছিল যে ঠিক বলে গেছিল, খুব একটা খারাপ বলে নাই। আমরা কি হচ্ছে দেখেছি পঞ্চায়েত ভোটের পরে আমাদের যারা জিতেছে, যারা জয়ী হয়েছে, এখানে অনেকে আসেছিল জয়গ্রামের তরফ থেকে, অনেকেই জয়ী হয়েছে এবং তাদেরকে আমরা শাবাশি জানাই, জানাই। আমি বলবো যারা রাজনীতি করেন ভাই দাদা সবাইকে বলবো যোগ্য সম্মান সহকারে যে দেখ ভাই এমন শত্রুতার বাতাবরণ তৈরি করবেন নাই, বৈরিতা করবেন নাই যেন যে বৈরিতার সুযোগটা অন্য কেউ তুলে নেয়, অন্য তুলে নেই। গল্প বলি একটা শালবনি বলেছিলাম, গল্পের ছলে বুঝাবে। একটা বনে দুটা সিংহ ছিল, দুটা সিংহের কি হচ্ছে দমে ঝগড়া, 10 বছর রাকারাকারি নাই, 10 বছর রাকারাকারি না। তো একদিন একটা সিংহের বহু ছানা দেখছে বাগানে ঘুরছে, তখন ওকে কুত্তার দল আক্রমণ করেছে, একদল কুত্তা আক্রমণ করেছে। তখন যে সিংহটার সঙ্গে ঝগড়া, সেই সিংহটা ছিল একটু দূরে, তখন ও ছুটে আসে কি হচ্ছে সেই কুত্তার দলকে কামড়া কামড়ি করে খেতে দিল। তখন সিংহের কি হচ্ছে বেটা ছানাপুনা এবং বহু যখন ঘর গেছে, তখন সিংহের বেটা জিজ্ঞাসা করছে সিংহকে, বলছে হ্যাঁ বাবা ওই সিংহটার সঙ্গে তোর ঝগড়া, বলছে তাহলে কেনে ওরাকে বাঁচাইলো কেনে, আমাকে বাঁচাতে এলো কেনে? তো বলছে ওরে আমরা সিংহ বটি, কি হচ্ছে আমাদের ঝগড়া থাক, আমাদের দুশ্মনী থাক, আমাদের বৈরিতা থাক, কিন্তু আমার ঝগড়ার, আমার দুশ্মনীর, আমার নাইরা কারাকারির সুযোগটা যেন কুত্তার দল নাই নিয়ে নেই, সিংহের ঝগড়ার সুযোগ যেন কুত্তাই নেই নেই। আজকে ভাই ভাই যদি আমরা দুশ্মনী করি, তার সুযোগটা কে তুলবে? রাজনৈতিক দলগুলা। আপনার সঙ্গে আমার শত্রুতা হলে বুঝবেন যে কুর্মী সমাজ এক নাই, কে ভাঙিয়ে গেছে। তাহলে ওকে ঢুকো, ওকে টানো ওইদিকে, ওকে টানো ওদিকে। তাহলে একটা চাষির 5টা বেটা ছিল, এক বোঝা ডাং দিয়েছিল, এক বোঝা ডাংকে ভাঙতে পারেন, যখন ডাং গুলাকে খুলে দিল একটা একটা, তখন ভাঙাটা সহজ হয়ে গেল। এটা তো সোজা কথা, 1 2 এ পড়েছিল বাবু। তোরা আজকে আমরা যারা আছি এলাকার কুর্মী, যা কিছু হোক, যে যা দল করছেন কোনো ব্যাপার নাই, কিন্তু ভয়ে ভয়ে কি হচ্ছে সক্ষতাটা রাখবেন। মরে কান্দা দেবে একাই সমাজের লোক, পার্টির লোক কোনোদিন আসবে শ্মশান পর্যন্ত যদি নিয়ে যায়, এই সমাজের লোকই নিয়ে যাবেন। জন্মেছি মরব কুড়ি হয়ে, মাইতি টাইটেল তখন লেখা থাকবে নামের পরে, থাকবে নাকি? থাকবে না। তাহলে ভাই ভাই ঝগড়াটা করবেন নাই, এভাবে মিলেমিশে থাকবেন। কারণ কলকাতার নেতাগুলো সব এক জায়গায় বসে রাইট হলে চা খাকার অন্য কিছু খাক, ওরা সব এক জায়গায় বসে, আর ভোটের সময় ডাং নিয়ে আমি তোকে ডাং দেখাই আর তুই আমাকে ডাং দেখাই, আর আমার মাথাটা ফাটলে তুই আমার কাঁধে করে আমাকে হসপিটালে নিয়ে যাই। তাহলে ঝগড়ায় বিষাদ করবে না ভাই, হকের জন্য লড়াই হবে, কিন্তু রাজনীতিকে মাঝখানে ঢুকাই আমাদের মধ্যে কেউ বৈরিতা তৈরি করবেন নাই, মূর্খামি হবে বলে গেলাম ভাই, মূর্খামি হবে। এবং আজকে অনেক কথাই বলার ছিল, অনেকটা লম্বা হয়েছে ভাষণ। আজকে যে এসটি তালিকার 8টা বাজি হতো, আজকে যে এসটির গল্পটা আছে শিডিউল ট্রাইব লিস্ট, এইটা নিয়ে একটু কথা বলি, পুরাই নেব বক্তব্য। কারণ কি হচ্ছে অনেকটা লম্বা হয়ে গেল, নাচদুল গুলো অপেক্ষা করছে। আর আমাদের সম্পর্কে আপনার কান ভরাবে কে? আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমাদের সম্পর্কে আপনাদের কাছে কান ভরাবে, কান ভারী করবে কে?